ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা যে নতুন অধ্যায়টা ধরছিলাম, তৃতীয় অধ্যায়, সেখানে আমরা আমার যতটুকু মনে পড়ছে ক্লাসটা আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি পর্যন্ত বলে শেষ করেছিলাম। মানে ভিত্তিটাও আমরা অতটা ভালো করে বুঝি নাই, জাস্ট ভিত্তির আগ পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস পড়েছিলাম, মানে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে বিবর্তিত হয়ে আমাদের মাঝে এসেছে সেটা দেখেছিলাম। আর সংখ্যা কি, অঙ্ক কি, পজিশনাল সংখ্যা কি, নন পজিশনাল সংখ্যা কি, এগুলা তোমরা দেখেছিলে। ওকে, তো আজকে আমরা দেখব যে সংখ্যা। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাস থেকে তোমাদের মাথায় কোনো প্রশ্ন আসছে কিনা? তোমাদের যে পজিশনাল নন পজিশনাল নিয়ে কথা হচ্ছিল, ওগুলো তোমরা যদি রেকর্ড দেখে বা পিডিএফ দেখে কোনো প্রবলেম লাগে কোনো জায়গা দিয়ে, সেটা থেকে শুরু করতে পারি আমরা। কিছু যদি কারো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারো। আমরা এই জিনিসটা দিয়ে আজকে স্টার্ট করবো আর কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস, যেটা তোমাদেরকে খুবই ভালো করে বুঝতে হবে, খুবই ভালো করে বুঝতে হবে, কোনো ফাঁকিবাজি করে বোঝা যাবে না এক্ষেত্রে। এটা ভালো করে বুঝলে তুমি অনেক মার্কস তুলতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো আনসার করলে আমাদের নাম্বারটা একদম পুরা পাওয়া যায়। প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আনসার করলে দেখা যায় যে ভালো লিখলেও নাম্বার কম পাওয়া যায়, পুরো নাম্বার পাওয়া যায় না। কিন্তু এই যে সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর দাও, তুমি একদম ফুল মার্কস পাবে। তো নাম্বার বেশি তোলার জন্য কিন্তু এই অধ্যায়ের কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো ভিত্তি কি জিনিস চলো আমরা একটু আবার ভালো করে দেখে নিই। একটা সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝি যে একটি সংখ্যা লেখার বা হিসাব নিকাশ করার যে নিয়ম কানুন গুলো বা পদ্ধতিগুলো, সেটাকেই আমরা সংখ্যা পদ্ধতি বলি। তো এই যে সংখ্যা পদ্ধতিতে যে আমরা সংখ্যাগুলো লিখবো, ওই সংখ্যাগুলো লিখতে আমাদের কয়টি মৌলিক চিহ্নের প্রয়োজন হবে বা কয়টি মৌলিক চিহ্ন ব্যবহার হবে, সেটার উপর ভিত্তি করেই বা সেই সংখ্যাটাকেই আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস বলি। আরেকবার বলছি, দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে তুমি যতগুলো মৌলিক একক ব্যবহার করবা, সেই মৌলিক এককগুলো সংখ্যাকেই আমরা বলবো বেস বা ভিত্তি। আর এই বেস বা ভিত্তিটাকে আমরা ওই সংখ্যাটার পাশে এভাবে ব্র্যাকেট দিয়ে, একটু নিচের দিকে তাকিয়ে দেখো যে 1010, এটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে তার পাশে 2 লিখলাম। এটার মানে হচ্ছে 1010 সংখ্যাটা একটা 2 ভিত্তির সংখ্যা, তার ভিত্তি হচ্ছে 2। আবার আমরা 120 লিখলাম, সেই 120 এর মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা 8 লিখলাম, এটার মানে হচ্ছে এটার ভিত্তি 8। আর ভিত্তি 8 লেখার মানে হচ্ছে সেখানে মৌলিক একক বা ক্ষুদ্রতম একক হিসেবে 8টি একক ব্যবহার হবে, 8টি ক্ষুদ্রতম একক ব্যবহার হবে। 10 লেখার মানে হচ্ছে সেটার ভিত্তি 10, 10টি ক্ষুদ্রতম একক ব্যবহার হবে। আর ভিত্তি 16 লেখার মানে হচ্ছে 16টি ক্ষুদ্রতম একক ব্যবহার হবে। এখন ক্ষুদ্রতম একক কথাটার মানেই বা কি, আমরা ক্ষুদ্রতম একক বলতে কি বুঝতেছি এখানে খেয়াল করে দেখো। গত ক্লাসে তোমরা সংখ্যা আর অঙ্কর মধ্যে পার্থক্য করতেছিলা। তো এই যে তুমি 1 লিখলা, 0 লিখলা, 1010, এই 1 এটা একটা অঙ্ক, এটা একটা ক্ষুদ্রতম প্রতীক। 2 এটাও একটা ক্ষুদ্রতম প্রতীক। 0 এটাও একটা ক্ষুদ্রতম প্রতীক। এরা সবাই এক একটা ক্ষুদ্রতম প্রতীক। স্টুডেন্টস, এক্ষেত্রে তোমাদেরকে তাহলে আমি একটা প্রশ্ন করি যে কোন সংখ্যা পদ্ধতিতে যদি 5টি ক্ষুদ্রতম একক ব্যবহৃত হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? কোন সংখ্যা পদ্ধতিতে যদি 5টি ক্ষুদ্রতম একক ব্যবহৃত হয়, তার ভিত্তি কত হবে? পাঁচটা। ভিত্তি কত হবে বললে 5 বলবা, 5টা বলা লাগবে না, বলবা যে ভিত্তি 5। ক্ষুদ্রতম একক 5টা ব্যবহার হওয়ার মানে ভিত্তি 5। ক্ষুদ্রতম একক 10টা ব্যবহার হওয়া মানে ভিত্তি 10। ক্ষুদ্রতম একক 16টা হওয়ার মানে ভিত্তি 16। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা একটা চার্ট দেখি, খেয়াল করো। এই চার্টের মধ্যে কতগুলো ভিত্তি তোমরা দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে নিচের দিক থেকে দেখে আসো। স্টুডেন্টস, দেখা যাচ্ছে কিনা দেখো, 2 ভিত্তি, 3 ভিত্তি, 5 ভিত্তি, 7 ভিত্তি, এরকম করে করে আমি 16 ভিত্তি পর্যন্ত কতগুলো সংখ্যা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। তো সাপোজ আমরা যদি বলি 6 ভিত্তির কোন সংখ্যা, একটু 6 ভিত্তির দিকে চোখটা নাও। 6 ভিত্তিক কোন সংখ্যা যদি বলি, সেখানে কি কি ক্ষুদ্রতম একক ব্যবহার হচ্ছে দেখো। 0, 1, 2, 3, 4, 5, 0 থেকে 5 পর্যন্ত এই 6টা ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হচ্ছে বলেই সেই সংখ্যাটার নাম হবে 6 ভিত্তির সংখ্যা। ওখানে 5-এর পর বা 5-এর পর আর কোনো ক্ষুদ্রতম একক নাই, সেগুলো পরে এবার দুইটা দুইটা করে করে আবার এবার ডাবল হয়ে গেছে। এই 10, 11, 12 ওদেরকে কিন্তু ক্ষুদ্রতম প্রতীক বলা যায় না, ওদেরকে বলা যায় হচ্ছে 2টি ক্ষুদ্রতম প্রতীকের সমষ্টি, 2টি অঙ্কের সমষ্টি। তো যতগুলো একক অঙ্ক ততই হচ্ছে ভিত্তি। স্টুডেন্টস, তোমাদেরকে যদি প্রশ্ন করি এবার,
9 ভিত্তিক একটা সংখ্যাতে কত থেকে কত পর্যন্ত অঙ্ক ব্যবহার হচ্ছে, তোমরা কি উত্তর দিবা? 9 ভিত্তিক সংখ্যা, তোমরা একটু 9 ভিত্তিক সংখ্যার দিকে তাকাও। 9 ভিত্তিক সংখ্যাতে অঙ্কগুলো কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত ব্যবহৃত হবে? 0 থেকে 0 থেকে 8। 0 থেকে 8, ভেরি গুড। 0 থেকে 8 পর্যন্ত, তার 0 থেকে 8 পর্যন্ত গুনলে আমরা পাবো 9টা সংখ্যা। দেখো 0 থেকে শুরু করে 8 পর্যন্ত গুনলে দেখবা 9টা হবে। তো ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম অঙ্ক 9টা বিধায় তার ভিত্তি হচ্ছে 9। এরপরে 8 পর্যন্ত লিখে সেখানে আর 9 আসতেছে না, 9 না লিখে সেখানে আমরা 10 লিখে ফেলতেছি, কারণ ওই সংখ্যাটার ভিত্তি এরকম। আমরা যেটাকে 10 ভিত্তিক সংখ্যা জানি, আমাদের সংখ্যা যেটা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, সেটার ভিত্তি কিন্তু 10। সেটার ভিত্তি 10 হওয়ার মানেই হচ্ছে সেখানে ক্ষুদ্রতম প্রতীক 10টি ব্যবহৃত হয়। আর 10টি ব্যবহার হওয়ার মিনিং হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা একক অঙ্ক ব্যবহার করি। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 9 পরেই 10 চলে আসে। 10 কিন্তু আর ক্ষুদ্রতম অঙ্ক না, 10 কিন্তু ক্ষুদ্রতম অঙ্ক না, 10 হচ্ছে দুইটা অঙ্কের সমষ্টি। তো ক্ষুদ্রতম অঙ্ক বলতে আমরা এগুলাকে বুঝবো, 9, 8, 7, একটা একটা যেগুলো আছে সেগুলাকে বুঝবো। আমরা কি বুঝতে পারলাম স্টুডেন্ট? 13 ভিত্তিক একটা সংখ্যার দিকে তাকাও। 13 ভিত্তিক, 13 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে সেখানে 13টা ক্ষুদ্রতম অঙ্ক। ওকে, থ্যাংক ইউ জি ম্যাম বলছো এই জন্য। তো 13 ভিত্তিক সংখ্যাটার দিকে একটু তাকাই। যখনই ভিত্তিগুলো 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, খেয়াল করো একটু স্টুডেন্টস, যখনই ভিত্তিগুলো 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে তখন আমার ক্ষুদ্রতম প্রতীক 9-এর থেকেও আরেকটু বেশি লাগতেছে। সাপোজ 13 ভিত্তিক সংখ্যাটার দিকে আমরা একটু তাকাই, 13 ভিত্তিক, সেখানে নিশ্চয়ই 13টা ক্ষুদ্রতম একক আসবে। তো 13টা প্রতীক লিখতে গিয়ে আমরা যে ভেজালটাতে পড়বো সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত লিখেই তো আমাদের 10টা শেষ। বাকি আর 3টা লেখার জন্য দেখো ওরা কি ব্যবহার করছে। ওরা এ একটা ব্যবহার করছে, বি ব্যবহার করছে, সি ব্যবহার করছে, এবিসি, এই 3টা এক্সট্রা অঙ্ক ব্যবহার করেছে। এভাবে তারা 13টি ক্ষুদ্রতম প্রতীক বানালো। 13 ভিত্তিক সংখ্যাতে ক্ষুদ্রতম প্রতীক 0 থেকে শুরু করে সি পর্যন্ত, আর সি এর পরেই দেখো আর ক্ষুদ্রতম নাই, সেটা এবার বড় হয়ে যাচ্ছে, 10, 11, 12 এরকম হয়ে যাচ্ছে। মনে রাখবা কোন ভিত্তির সংখ্যাতে যখনই সর্বোচ্চ ডিজিটটা চলে আসবে, ক্ষুদ্রতম প্রতীক একদম বড়টা চলে আসবে, তারপরেই ওরা 10, 11, 12 স্টার্ট করে দিবে। প্রত্যেকটাতে খেয়াল করো, যখনই ওরা সর্বোচ্চ ডিজিটটাতে চলে এসেছে তারপরেই তারা 10, 11, 12 স্টার্ট করে দিল, মানে এরপরেই আর ক্ষুদ্রতম রাখতেছে না। এরকম করে করে আমরা সর্বোচ্চ 16 ভিত্তিক সংখ্যা পর্যন্ত দেখতে পাচ্ছি। 16 ভিত্তিক, 16 ভিত্তিক সংখ্যাতেও 0 থেকে শুরু করে সেখানে 16টা ক্ষুদ্রতম প্রতীক থাকবে। তো ওই 16টা প্রতীক মানে হচ্ছে 0 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত লিখবা। 9 এর পরের গুলো আমরা এ, বি, সি, ডি, ই, এফ। এফ মানে হচ্ছে এখানে 15 বুঝাচ্ছে আর কি। তো আমরা 15 বুঝলেও এটাকে আমরা 15 লিখবো না, আমরা এফ ই লিখতে হবে, যেহেতু ক্ষুদ্রতম প্রতীক হিসেবে লিখতে হবে। আর এফ এর পরেই 10, 11, 12 এরা আসবে। সাধারণত 16 ভিত্তির চেয়ে বেশি ভিত্তি ব্যবহার হয় না। সাধারণত পৃথিবীতে 16 ভিত্তির চেয়ে এর চেয়ে বড় ভিত্তির সংখ্যা ব্যবহার হয় না। তো তোমাদেরকে যদি প্রশ্ন করি পৃথিবীতে এখন পর্যন্ত কত ভিত্তি থেকে কত ভিত্তি পর্যন্ত সংখ্যা প্রচলিত আছে, তোমরা কি উত্তর দিবা? কত থেকে কত পর্যন্ত প্রচলিত আছে যদি জিজ্ঞেস করে তো তোমরা কি উত্তর দিবে? 0 থেকে 0 থেকে ভিত্তি, ভিত্তি 0 ভিত্তির কোন সংখ্যা কি আছে তোমাদের মনে হয়? না, 0 ভিত্তির সংখ্যা তো আমরা জানি না। 0 ভিত্তি মানে তো ওখানে ক্ষুদ্রতম প্রতীক নাই, ওটা কি আর হইলো? এক ভিত্তিও ব্যবহার হয় না, স্টার্টটা হয় 2 ভিত্তিক সংখ্যা থেকে। এই চারটাতেই খেয়াল করো, 2 থেকে 16, রাইট, এই চারটাতেই খেয়াল করো। হ্যাঁ, 2 থেকে 16 অবশ্যই। একদম সর্বনিম্ন ভিত্তি হইলেও আমাদেরকে ওইটাকে 2 ভিত্তি ধরতে হবে। 2 ভিত্তি যেখানে 2টা ক্ষুদ্রতম একক, এখান থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে 16 ভিত্তিক যেখানে 16টি ক্ষুদ্রতম একক। আর মাঝের এইগুলো আমরা মাঝে মাঝে ব্যবহার করি, কিন্তু 2 এর চেয়ে কম বা 16-র চেয়ে বেশি সাধারণত আমরা ব্যবহার করি না, আমাদের এখনো প্রচলিত হয়নি এটা। ঠিক আছে, তো চলো আমরা ভিত্তি যদি মোটামুটি বুঝে থাকি, এরপরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো দেখে নিই। মানে আমরা দেখতে হবে যে আমরা পজিশনাল সংখ্যা যাদেরকে বলতেছিলাম, যে যে সকল সংখ্যার অঙ্কগুলোর অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কগুলোর স্থানীয় মান থাকে, ওই স্থানীয় মান চেঞ্জ হলে অঙ্কটাও চেঞ্জ হয়ে যায়, সংখ্যাটাও চেঞ্জ হয়ে যায়, ওই ধরনের সংখ্যা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। পজিশনাল সংখ্যা পদ্ধতি হিসাবে আমরা 4টি সংখ্যা পদ্ধতির নাম আলোচনা করব। যদিও একটু আগে চার্টে তোমরা 2 থেকে শুরু করে 16 পর্যন্ত অনেকগুলা ভিত্তির সংখ্যা পদ্ধতি দেখলা, কিন্তু ওগুলো কিন্তু আমাদের সবগুলো প্রচলিত না।
আমাদের জন্য প্রচলিত ভিত্তি হচ্ছে 4টি। একটা হচ্ছে ডেসিমাল, যেটাকে আমরা 10 ভিত্তির সংখ্যা বলি, একটা হচ্ছে বাইনারি, যেটাকে আমরা 2 ভিত্তির সংখ্যা বলি, একটা হচ্ছে অক্টাল, যেটাকে আমরা 8 ভিত্তির সংখ্যা বলি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেটাকে আমরা 16 ভিত্তির সংখ্যা বলি। তো এই যে ভিত্তি হিসাব করে আর ওই সংখ্যা পদ্ধতির ডিজিট হিসাব করে ক্ষুদ্রতম একক হিসাব করে, বাইনারিটা কয় ভিত্তিক? বাইনারিটা হচ্ছে 2 ভিত্তি, 2 একটা 10, একটা 2, একটা 8 আর একটা 16। এটা তোমাদেরকে হাড়ে হাড়ে মনে রাখতে হবে একদম ভালো মতো। 10, 2, 8, 16। আমরা সামনে আরো দেখতেছি, এগুলোর বর্ণনা আসতেছে আমাদের সামনে। তারপরে কোন সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্কের স্থানীয় মান, আমরা গত ক্লাসে খালি স্থানীয় মান করতেছিলাম, কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান থাকে প্রত্যেকটা অঙ্কের। ওই প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান কিভাবে বের করে আজকে আমরা সেটা দেখবো। সেই স্থানীয় মান নির্ণয়ের একটা সাধারণ সূত্র তোমাদেরকে অলরেডি দেখাই ফেলি। ওই সংখ্যা পদ্ধতির বেস মানে হচ্ছে ওই ভিত্তি, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এতক্ষণ, ভিত্তি। ওই ভিত্তিটাকে যদি অঙ্কের যে পজিশনটা, ওই পজিশনটা দিয়ে পাওয়ার করে দেই, টু দি পাওয়ার করে দিই, এত টু দি পাওয়ার এত, এইরকম করে দিলেই ওই অঙ্কের স্থানীয় মানটা বের হয়ে যাবে। সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 হতে পারে, 2 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে। আর ওই পজিশনটাও কখনো 0 হতে পারে, কখনো 2 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দশমিক বিন্দুর বাম সাইডের গুলোকে 0 থেকে শুরু করে বরাবর অঙ্কগুলো বাড়াতে হয়, আর দশমিক বিন্দুর ডান সাইডের গুলো যারা থাকে, এই সাইডের গুলো, সেগুলোকে আবার -1, -2, -3 এভাবে করে করে পজিশন দিতে হয়। তো ওই পজিশন গুলো আজকে আমরা দেখার চেষ্টা করবো আর কি। চলো, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টার নাম দেখলাম, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি আর একটা হচ্ছে অক্টাল, এই 4টা সম্পর্কে ডিটেলস একটু জানিয়ে আসি। তো প্রথমে আমাদের সামনে আসছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা ডেসি শব্দের অর্থই হচ্ছে 10, এটা একটা ল্যাটিন শব্দ ডেসিম, যেটার অর্থ হচ্ছে 10। তো এটার অর্থ 10 মানেই হচ্ছে, বুঝতে পারতেছো, এটার ভিত্তি হবে 10। ভিত্তি 10 কথাটার মানে হচ্ছে এখানে 10টি একক ব্যবহার হবে বা 10টি অঙ্ক ব্যবহার হবে। 10টি অঙ্ক, 10টি অঙ্ক হওয়া মানে কি 1 থেকে 10 পর্যন্ত? স্টুডেন্ট, 10টি অঙ্ক মানে কি 1 থেকে 10 পর্যন্ত? 0 থেকে 9। 0 থেকে 9, ভেরি গুড, এই আনসারটাই চাচ্ছিলাম, ভেরি গুড। 0 থেকে 9, মোটো 1 থেকে না, এটা 0 থেকে শুরু হয় বিদায় 10-এর আগে শেষ হয়ে যায়। তার মানে 10 বলতে কোনো ক্ষুদ্রতম প্রতীক নাই, সেটা 10-এর আগেই কিন্তু ক্ষুদ্রতম প্রতীকটা শেষ হয়ে যায়। তো একটা ডেসিমাল সংখ্যার এক্সাম্পল দিয়েছে এখানে 120, ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে এভাবে 10, তোমাদের প্রশ্নে যদি একটা সংখ্যা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু নিচে করে যে সংখ্যাটা দিবে সেটাই ওই সংখ্যার ভিত্তি বলে তোমাকে ধরে নিতে হবে, এটাই। আরবরা এই সংখ্যা পদ্ধতি প্রচলন করেছিল। আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভারতীয় উপমহাদেশে সংখ্যাটার প্রচলন স্টার্ট হয়েছিল, কিন্তু আরবরা এটাকে প্রচলিত করে দিয়েছিল সারা পৃথিবীতে। এজন্য অনেকে এটাকে আরবি সংখ্যা পদ্ধতিও বলে। আর বর্তমানে আমরা গণনার জন্য এইটাই বেশি ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত 10 ভিত্তির এই সংখ্যাটাকে আমরা একটু বেশি ব্যবহার করি। তো একটু দেখা যাক যে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির ডিজিট গুলো কিভাবে কাজ করে আমরা একটু দেখি। প্রথমে একটু একদম শুরুর টেবলটা খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো কিভাবে গণনা হয় সেটা আমি একটু তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। প্রথমে খেয়াল করো, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো একবার লিখে ফেলছি। মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে শুরুটা হয় 0 দিয়ে, 0 দিয়ে এরকম চলতে 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 9 পর্যন্ত আসলো। কথা হচ্ছে 9 এর পরে এবার কি আসতেছে সেটা পাশের এই সারিটাতে খেয়াল করো। এখানে প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা সিরিজ 10 10 করে আগাবে। আমি প্রথম টেবলটাতেও 10টা লিখছি, দ্বিতীয়টাতেও 10টা লিখছি, তৃতীয়টাতেও 10টা 10টা করে এভাবে করে করে লিখছি। তো প্রথমে যখন ক্ষুদ্রতম অঙ্কগুলো শেষ হয়ে যাবে, তারপরে জিনিসটা কিভাবে চলতেছে দেখো, সবগুলা 1, শুরুতে সবগুলা 1 লাগাই দিলাম, আর 1 এর পরে এটা আবার 0 1 2 3, মানে ডিজিট গুলা আবার রিপিট হচ্ছে। এরপরে 19 আসছে একটা সময়, 19-এর পরে 20 আসে, আমরা জানি 20 আসার মানে হচ্ছে এইবার 10 বার তোমাকে 2 2 2 2 এগুলো সব লিখে দিতে হবে। আর 2 এর সাথে কারা বসবে? 2 এর সাথে ওই ক্ষুদ্রতম ডিজিট গুলো বসে যাবে, 0 1 2 3, এভাবে করে করে আমার সংখ্যাগুলো আগাইতে থাকবে। 29, বলতো এবার 29 এর পরে কি রকম আসবে আমাদের প্যাটার্নটা? আমি এখানে আছে, একটু পরে দেখাচ্ছি, তোমরা বলার পরে দেখাচ্ছি। 30, তার মানে ওই সিকোয়েন্সটা এবার 3 দিয়ে শুরু হবে, সবগুলা 3, আর 3 এর পাশে কে? সবগুলো 3, আর 3 এর পাশে 0 1 0 থেকে 9, ভেরি গুড, 0 থেকে 9 পর্যন্ত, ওকে। এরকম তারপরে 4, তারপরে 5 6, এভাবে করে 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 গেল শেষ পর্যন্ত 9 পর্যন্ত, 9, ওকে গেল 90 91 92, এগুলা দেখতেছি আমরা 99। কথা হচ্ছে এবার 9 এর পর, এবার তো 9 পর্যন্ত চলে এসেছে,
এরকম 1 2 3 4 করে করে 9 পর্যন্ত চলে আসছে। তো 9 এর পরে এবার আমরা আবার যদি লিখতে চাই, এরপরে আমাদের সামনে কি আসবে? 9 এর পরে কি আসে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে? 8 9 তারপর কি? 10। 10। তো তার মানে এরপরে যেটা রিপিট হবে সেটা হচ্ছে 10। খেয়াল করো, 9 9 এর পরে এবার আমরা যেটা রিপিট করতেছি সেটা 10 10 10 10 করে 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 এরপরে 10 এর সাথে আবার আমাদের ওই যে ডিজিট গুলো যোগ হচ্ছে 0 1 2 3 4 5 6 এরকম করে 9 পর্যন্ত। এইভাবে করে করেই তুমি পৃথিবীতে আরো যত লিখবা তুমি আরো হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যা লিখতে পারবা এই প্যাটার্নটা ফলো করে। তো বুঝতেই পারছো 10 আসছে মানে হচ্ছে 10 এর পরে যেটা রিপিট হবে সেটা 11, তারপরে রিপিট হবে 12, মানে 12 সাথে আবার 0 1 2 3 4 গুলো লাগবে, তারপরে 13 14 এরকম করে করে আবার 19 19 এর পরে 20, তখন এবার 20 রিপিট হবে, 20 20 এর সাথে 1 2 3 4 এরকম করে করে আমরা একবার একটা প্যাটার্ন বুঝে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক আমাদের সামনে চলে আসতেছে। এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তির সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তির সংখ্যা হওয়ার কারণেই এখানে আমি এই সিরিজটা 10, এখানে 10টা সংখ্যা, দ্বিতীয় টেবিলে 10টা সংখ্যা, তৃতীয় টেবিলেও 10টা 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 এভাবে করেই সাজাইতে হয়েছে যেহেতু এটা ডেসিমাল সংখ্যা। এছাড়া আরেকটা, হ্যাঁ এটা আরেকবার বুঝে দিবেন? এটা আচ্ছা দেখো, ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো শুরু থেকে কিভাবে আগাচ্ছে এই প্যাটার্নটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। ডেসিমাল ডিজিটে 10টা প্রতীক থাকে, ওই 10টা প্রতীক দিয়ে আমরা সংখ্যাগুলো শুরু করলাম 0 থেকে 9 পর্যন্ত। এখন 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেললে তো আমরা বসে থাকি না, আমরা এর থেকেও বড় সংখ্যা লিখি। তো এর থেকেও বড় সংখ্যা লিখতে প্যাটার্ন গুলো কিভাবে আগাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। প্যাটার্ন গুলো আগানোর জন্য আমার যখন একবার ক্ষুদ্রতম একক সব শেষ হয়ে যায়, এরপরে আবার যখন আমরা লিখতে যাই এককগুলো সেটার সাথে 1 যোগ হয়, 1 1 1 1 যোগ হয়ে সংখ্যাগুলো গঠিত হয়। আর তোমরা তো এমনিই জানো যে 9 এর পরে 10 আসে, 11 আসে, 12 আসে, 13 আসে। এটা প্রতিদিন তোমরা এমনি আগে এমনিই জানতা, এভাবে চিন্তা করো নাই যে প্যাটার্নটা কিভাবে আগাচ্ছে। আজকে তোমরা প্যাটার্নটা কিভাবে আগাচ্ছে সেটা স্ট্রাকচারও দেখতেছো আর কি। ক্ষুদ্রতম প্রতীকগুলো লিখি আর ক্ষুদ্রতম প্রতীকগুলো সবগুলোর সাথে 1 যোগ করে দিই, এভাবে আমরা আরো 10টা সংখ্যা পাইলাম। এরপরে আবার আমরা ক্ষুদ্রতম প্রতীকগুলো লিখলাম, এইবার তার সাথে আমরা 2 যোগ করে দিলাম, এভাবে আমরা আরো 10টা সংখ্যা পাইলাম। এরপরে আবার আমরা ক্ষুদ্রতম এককগুলো লিখলাম, সেটার সাথে আমরা 3 যোগ করে দিলাম। তারপরে আবার ক্ষুদ্রতম একক লিখে সেটার সাথে 4 যোগ করে দিব, 5 যোগ করে দিব, 6 যোগ করে দিব, এরকম করে 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 আর তারপরে 9 এরটা দেখাচ্ছি আর কি এখানে। ক্ষুদ্রতম এককগুলোর সাথে সবগুলোর আগে দিয়ে আমরা 9 যোগ করে দিলাম, এভাবে আমরা সামনে আগাচ্ছি আগাচ্ছি। এরপর 9 এর পরে আবার ক্ষুদ্রতম এককগুলো লিখেছি, কিন্তু এবার আমি তাদের সাথে 10 যোগ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে তুমি 11 যোগ করবে, 12 যোগ করবে, এরকম করে করে তুমি বিশাল বিশাল সংখ্যা লিখতে পারবা, ঠিক আছে। মোটামুটি ধরো 60% বুঝলেও হবে, সামনে আরো ক্লিয়ার হবে, কারণ আমরা আরো অনেক ভিত্তি দেখবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, বুঝছো। ডেসিমাল সংখ্যা পদ্ধতি এভাবেই আগে। ওকে, থ্যাংক ইউ। তো এবার আরেকটা জিনিস আমরা দেখি, আমরা তো সংখ্যাগুলো দেখলাম, এবার আমরা একটু দেখে নিই যে দশমিক সংখ্যা হোক বা যে কোনো সংখ্যা হোক, সেই সংখ্যাগুলো কিন্তু 3 ধরনের হইতে পারে। সাধারণত যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতি 3 ধরনের হইতে পারে। সাইডে একটা চার্ট আছে, চার্টটা একটু খেয়াল করো। সংখ্যাগুলো একদমই পূর্ণ সংখ্যা হইতে পারে, মানে সেখানে কোনো দশমিক নাই এরকমও হইতে পারে। সংখ্যাটা পুরাই দশমিক সংখ্যা হইতে পারে, মানে জাস্ট দশমিক অংশটাই আছে, 0.75, এটা একদম পুরো একটা দশমিক সংখ্যা। আবার 17 সেটা একটা পূর্ণ সংখ্যা। আবার এরকমও হইতে পারে যে পূর্ণ সংখ্যাও আছে, দশমিক সংখ্যাও আছে, এরকমও হইতে পারে। তো আমাদেরকে যখন প্রশ্ন দিবে, প্রশ্নে আমরা এই 3 ধরনের সংখ্যাই পাইতে পারি, শুধু পূর্ণ সংখ্যাও পেতে পারি, শুধু দশমিক সংখ্যাও পেতে পারি, অথবা মিশ্র সংখ্যাও পেতে পারি। তো চলো আমরা তাহলে মিশ্র সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। দেখো এখানে আমি উদাহরণ হিসেবে একটা ডেসিমাল সংখ্যা লিখলাম। ডেসিমাল সংখ্যাটার মান হচ্ছে 3785.924। ভালো করে খেয়াল করো, 3785.924 এটা একটা মিশ্র দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা, যেটার ভিত্তি 10, যেখানে 0 থেকে 9 পর্যন্ত প্রতীক ব্যবহার হয়। আর দশমিকের আগে যে ডিজিট গুলো, দশমিকের আগে আছে 4টা ডিজিট, দশমিকের পরে আছে 3টা ডিজিট। আর এইটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে দশমিকের আগে যে অঙ্কটা সেইটার পজিশন 0 থেকে শুরু হয়। পজিশন খেয়াল করো, পজিশন 0 থেকে শুরু হয়, তার মানে এই যে 5 এর পজিশন হচ্ছে 0, 8 এর পজিশন হচ্ছে 1, 7 এর পজিশন হচ্ছে 2, 3 এর পজিশন হচ্ছে 3, এরকম করে করে ওদের পজিশন গুলো নির্ধারণ হয়। আর দশমিকের পরে যারা, যেমন 9, তার পজিশন হচ্ছে -1, 2 এর পজিশন হচ্ছে -2, 4 এর পজিশন হচ্ছে -3। এইভাবে
এই যে আবার তাদের ভিত্তি কত, এই সংখ্যাটার ভিত্তি হচ্ছে 10। তো তুমি এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতেছো কিভাবে? স্থানীয় মান নির্ণয় করতেছি আমরা 10 টু দি পাওয়ার 0, মানে 10টা হচ্ছে ওর ভিত্তি, 0টা হচ্ছে ওর পজিশন। তো 10 টু দি পাওয়ার 0 5 এর স্থানীয় মান, 10 টু দি পাওয়ার 1 হচ্ছে 8 এর স্থানীয় মান, 10 স্কয়ার হচ্ছে 7 এর স্থানীয় মান, 10 কিউব হচ্ছে 3 এর স্থানীয় মান, 10 টু দি পাওয়ার -1 হচ্ছে 9 এর স্থানীয় মান, এটা হচ্ছে 2 এর স্থানীয় মান, এটা হচ্ছে 4 এর স্থানীয় মান। মানে বেসকে পজিশন দিয়ে টু দি পাওয়ার করতে হয়, বেসকে বা ভিত্তিকে টু দি পাওয়ার করতে হয় ইয়া দিয়ে, পজিশন দিয়ে। পজিশন গুলো দশমিকের আগে 0 থেকে শুরু হয়, দশমিকের পরে -1 থেকে শুরু হয়, ঠিক আছে? আর খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার 0 1 এগুলোর মান বসায় আমরা যেটা দেখলাম ছোটবেলায় আমরা পড়তাম যে একক স্থানীয় অঙ্ক, দেখো ঠিকই একক স্থানীয় অঙ্কই হয়েছে। 5কে আমরা একক স্থানীয় অঙ্ক বলতে পারছি, 8কে আমরা দশক স্থানীয় অঙ্ক বলতে পারছি, 7কে আমরা শতক স্থানীয় অঙ্ক বলতে পারছি, 3কে আমরা সহস্র স্থানীয় অঙ্ক বলতে পারছি। তারপরে দশমিকের পরে যেটা, সেটাকে আমরা বলছি 1 দশমাংশ, কি বলে 1 দশমাংশ। তারপরে 10 টু দি পাওয়ার -2 এটাকে বলে 1 শতাংশ, 10 টু দি পাওয়ার -3 কে বলে 1 সহস্রাংশ, 10 টু দি পাওয়ার -1 মানে কিন্তু এটা 1/10। এটা তোমরা 9-10 এর সূচকের সূত্র যদি পড়ে থাকো তোমাদের মনে থাকার কথা। 10 টু দি পাওয়ার -1 কে ভেঙে লিখলে এটা 1/10 হয়, 10 টু দি পাওয়ার -2 কে ভেঙে লিখলে সেটা 1/100 হয়। এটা তোমাদের সূচকের রুলস অনুযায়ী হয়েছে, বুঝছো? 9-10 এ যে চতুর্থ অধ্যায়ে যেটা পড়ছো আর কি, লক সূচক, সেখানে তোমরা এই ধরনের জিনিসগুলো পাইছো। তো আমরা এই যে সংখ্যাগুলার যে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে পারি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হওয়ার কারণে ওর স্থানীয় মানগুলো 10 এর ভিত্তিতে হয়েছে, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার, ঠিক আছে? বলতো স্টুডেন্ট, যদি এখানে এই যে এই ঘরের আগে আরেকটা ঘর আসতো 3 এর আগে, স্টুডেন্ট একটা প্রশ্ন করছি, 3 এর আগে যদি আরেকটা ডিজিট আসতো, সেই ডিজিটের পজিশন কত হতো, স্থানীয় মানই বা কত হতো? তো দাও। 2 to the power 4 2 to the power 10 to the power 4, কত টু দি পাওয়ার 4? 10 to the power 2 to the power 4 4, ওকে। ও এরপরে দেখো একটা নাম দেওয়া হয়েছে, এই 3 ডিজিটটার একটা নাম দিয়েছে এমএসডি। এমএসডি নামটা খেয়াল করো, এমএসডি মানে হচ্ছে সর্বোচ্চ স্থানীয় মানের ডিজিট, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে? আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই দুইটা ফুল মিনিং মনে রাখবে, এই দুইটা ফুল মিনিং মনে রাখবে। 3 হচ্ছে সর্বোচ্চ স্থানীয় মানের, যেহেতু ওর স্থানীয় মান হচ্ছে 10 কিউব, এই জন্য ওকে আমরা এমএসডি বলতেছি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এরা সবাই ডিজিট, 3 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 8 একটা ডিজিট, তার মধ্যে সর্বোচ্চ স্থানীয় মানের ডিজিট হচ্ছে 3, সর্বনিম্ন স্থানীয় মানের ডিজিট হচ্ছে 4, এই যে লাস্টের একদম 4 যেটা সেটা। তো এইভাবে আমরা স্থানীয় মানগুলো হিসাব করতে হবে, সামনে অঙ্ক করতে আমাদের এগুলো লাগবে, তাই কষ্ট করে তোমরা এগুলো একটু ভালো করে ক্লিয়ার করে নিবে। আর এখন আমার ক্লাসেও যদি কেউ একটু অল্প কম বেশি ধরতে না পারো, আবার আমাকে গ্রুপে নক দিয়ে অথবা রেকর্ড ভিডিও আবার দেখে দেখে ভালো করে বুঝে নিবা। চলো এরপর এর আগে স্লাইডটা একটু আচ্ছা দেখো, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করো। অঙ্কগুলো নিয়ে কথা হচ্ছিল আর কি, অঙ্কগুলোর স্থানীয় মান নিয়ে কথা হচ্ছিল। বেস টু দি পাওয়ার পজিশন, ওদের অঙ্কগুলোর পজিশনকে বেজের সাথে টু দি পাওয়ার করলে আমরা ওদের স্থানীয় মানগুলো পাই। এই যে এরা হচ্ছে সবাই স্থানীয় মান, নিচে দিয়ে লেখা এরা হচ্ছে সবাই অঙ্কগুলোর স্থানীয় মান। এই স্থানীয় মানগুলো বুঝলেই তুমি রূপান্তরের কাজ বা অন্যান্য কাজগুলো অনেক সহজে করতে পারবে। তখন এই স্থানীয় মানের ব্যাপারটা আমাদের লাগবে, আর এমসিকিউতেও আসতে পারে, সেজন্য একটু আমাদের এগুলো জানা থাকা লাগবে আর কি। তোমাকে এভাবে একটা সংখ্যা দিয়ে জিজ্ঞেস করবে যে 7 ডিজিটটার স্থানীয় মান কত, তো তোমাকে বলতে হবে 7 ডিজিটটার স্থানীয় মান হচ্ছে 10 স্কয়ার বা 100, এই দুইটার একটা বলতে হবে। অথবা জিজ্ঞেস করলো যে 2 অঙ্কটার স্থানীয় মান কত, 2 অঙ্কটা বা ডিজিটটার স্থানীয় মান কত, তোমাকে বলতে হবে 10 টু দি পাওয়ার -2 1/100, হ্যাঁ 10 টু দি পাওয়ার -2 বলতে হবে অথবা 1/100 বলতে হবে, দুইটার একটা, এমসিকিউতে যেটা অপশন থাকে সেটা অনুযায়ী। তো এরপর আমরা একটু দুই ভিত্তির একটা সংখ্যা দেখে আসি। দুই ভিত্তি, বারবার বলতেছি খেয়াল করো, দুই ভিত্তি। দুই ভিত্তি হওয়ার মানেই হচ্ছে সেখানে ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে মাত্র দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, 0 আর 1। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 হওয়ার মানে হচ্ছে এখানে মাত্র দুইটা ক্ষুদ্রতম অঙ্ক ব্যবহার হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুইটা ছাড়া আর কোনো প্রতীক এখানে ব্যবহার হয় না। তো ইংল্যান্ডের একজন গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতিটা উদ্ভাবন করেন, যেখানে 0 আর 1 ছাড়া অন্য কিছু ব্যবহার হয় না। আর এই 0 আর 1টাকে আরেকটা নামে ডাকা যায়, সে নামটা হচ্ছে বিট। বিট নিয়ে আরেকটু কথা সামনে আসবে।
তুমি খালি এটা মনে রাখবা যে বাইনারি বলে যে সংখ্যা পদ্ধতি আমরা বলতেছি, এখানে বাই শব্দটার অর্থ হচ্ছে 2, আর এই নামটা বাংলা এটাকে দ্বিমিক বলে, বাংলা এটাকে দ্বিমিক বলে, দ্বিমিক সংখ্যা পদ্ধতি। একটু আগে 10 ভিত্তিকটাকে আমরা দশমিক বলেছিলাম, তো তো এটাকে আমরা বলি দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এই দ্বিমিক সংখ্যা পদ্ধতির যে 0 আর 1 গুলো, এই 0 আর 1 গুলোকে বলা হয় বিট, আর এরকম 8টা বিট মিলে বাইট গঠিত হয়, সেগুলো আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা বাইনারি সংখ্যা একটু দেখে আসি। দেখো, একটু আগে ডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলোর যে কিভাবে আগায় যে প্যাটার্নটা দেখতেছিলা, সেই প্যাটার্নটা বাইনারির ক্ষেত্রেও প্রযোজ্য। বেশি বড়গুলোর দিকে তাকাইও না, তাহলে একটু মাথা ঘুরাইতে পারে, আমরা জাস্ট ছোটগুলো দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু মাত্র 2টা একক ব্যবহার হয়, 2টা অঙ্ক ব্যবহার হয়, এই জন্য এটা একটু বড় হয় আর কি সাইজে। তো 0 আর 1 আমাদের বাইনারি সংখ্যার প্রথম অঙ্ক হচ্ছে 0, দ্বিতীয় অঙ্ক হচ্ছে 1। তাইলে কি আমি খালি 0 আর 1 নিয়ে কি আমরা বসে থাকবো? আমাদেরকে তো সামনে আগাইতে হবে, আমাদেরকে তো বাইনারিতে আরো অনেক বড় বড় সংখ্যা লিখতে হবে। তো ওই বড় সংখ্যাতে আমরা কিভাবে আগাচ্ছি খেয়াল করো। একবার 0 আর 1 লেখার পরে পরবর্তীতে আবার যখন আমরা 0 আর 1 লিখতেছি, সেটার সাথে আমরা 1 কে রিপিট করতেছি, 1 কে, 1 দুইটা দিয়ে তার সাথে আবার 0 আর 1 লাগাই দিলাম, আমরা পরবর্তী সংখ্যা পেয়ে গেলাম। 0 1, 1 এর পরে আসে 1 0, 1 0 এর পরে আসে 1 1, ঠিক আছে? 0 1, তারপরে আসে 1 0, তারপরে আসে 1 1। এর পরের ঘরটাতে আবার খেয়াল করো, এরপরে 1 তো শেষ হয়ে গেছে। বাইনারি থেকে আমরা 1 এর পরে 2 লিখতে পারি? বাইনারিতে আমরা 1 এর পরে কি 2 লিখতে পারি? 2 বলে কোনো প্রতীক কি এখানে আছে বাইনারিতে? না ম্যাম। না, না, ম্যাম। বাইনারিতে 2 বলে কেউ নাই, তাই বাইনারিতে 2 লেখা যায় না। সমস্যা হচ্ছে এটা, ডেসিমালে আমরা 2 লিখেছিলাম, 3 লিখেছিলাম, কিন্তু বাইনারিতে 2 বলে কিছু লেখা যায় না। তো 2 বলে যেহেতু লেখা যায় না, তাইলে 1 এর পরে আমরা কাকে লিখবো? দেখো খেয়াল করো, 1 এর পরে আমাদেরকে লিখতে হয় 1 0, 1 এর পরে আমাকে 1 0ই লিখতে হয়। মনে রাখবে, কোন সংখ্যা পদ্ধতির যখন সর্বোচ্চ ক্ষুদ্রতম এককটা চলে আসে, সর্বোচ্চ ডিজিটটা চলে আসে, এটার পরেই তোমাকে 10 শুরু করে দিতে হয়। যেমন ডেসিমালে তোমার যখন 9 চলে আসে, 9 এর পরে তোমাকে 10 লিখতে হয়, কারণ 9 এর পরে আর কোনো ক্ষুদ্রতম একক নাই, তারপরে 10 চলে আসে। তো এই বাইনারির ক্ষেত্রে এরকম, বাইনারিতে সর্বোচ্চ একক হচ্ছে 1, 1 এর পরে আর কেউ নাই, 1 এর পরে 2 নাই, 3 নাই, এজন্য 1 এর পরে আমাকে 10 লিখে দিতে হয়। এই যে 10 10 10 এর সাথে এবার আমরা ডিজিট গুলো আবার লিখে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাচ্ছি। বাইনারির 1 নম্বর সংখ্যা 0, 2 নম্বর সংখ্যা 1, 3 নম্বর সংখ্যা 1 0, 4 নম্বর সংখ্যা 1 1, 5 নম্বর সংখ্যা 1 0 0, 6 নম্বর সংখ্যা 1 0 1, এইভাবে করে করে সিকোয়েন্সটা আগায়। তবে বাইনারি সিকোয়েন্স নিয়ে এখন একটু বেশি মাথাটাকে ঘামাই ফেলিও না, এটা একটু পরে আরো ভালো করে বুঝবা যদি আমরা আরো বাকি সংখ্যাগুলো পড়ে ফেলি। বাইনারিতে যেহেতু খালি 1 0 ব্যবহার হয়, আমাদের দেখতে একটু চোখে কেমন কেমন জানি লাগে। তো এই ক্ষেত্রে আমরা বেশি সামনে না আগাই, আমরা খালি এতটুকু পর্যন্ত দেখি যে দেখো 10 হলো, 1 এর পরে 10 রিপিট হচ্ছে, 10 এর পরে 11 রিপিট হচ্ছে। 11 এর পরে, যেহেতু 11 এর পরে এর থেকে বড় সংখ্যা আমরা লিখতে পারি না, 12 লিখতে পারি না, সেজন্য এইবার দেখো 100 হয়ে যাচ্ছে, মানে 11 থেকে বেড়ে সেটা 100 হয়ে যাচ্ছে। মানে এক ঘর থেকে বেড়ে 2 ঘর হয়, 2 ঘর থেকেও বেড়ে গেলে 3 ঘর হয়, 3 ঘর থেকেও বেড়ে গেলে 4 ঘর হয়, 4 ঘর থেকেও বেড়ে গেলে 5 ঘর হয়, এভাবে করে করে বাইনারি বিটগুলো আগাতে থাকে। তো তোমরা এই পেজটা একটু পরের দিকে দেখবা, আমরা প্রথমেই যদি এই পেজটা নিয়ে আলোচনা করি আমাদের হয়তো একটু মাথাটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার থেকে চলো আমরা স্থানীয় মানটা দেখে নিই। একটা বাইনারি সংখ্যা লিখছি এখানে আমি, খেয়াল করো, এই বাইনারি সংখ্যায় আমি 1 0 ছাড়া আর কিছুই লিখি নাই। তোমাদেরকে হাড়ে হাড়ে মনে রাখতে হবে, বাইনারি সংখ্যায় কখনোই আমরা 1 0 ছাড়া অন্য কিছু লিখতে পারবো না। তো এই 1 0 4টা বিট লিখলাম, এদিকেও 3টা বিট লিখলাম। মনে রাখবা, বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট গুলোকে বিট নামে ডাকা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট গুলোকে বিট নামে ডাকা হয়, ওদেরকে বিট বলে ডাকতে হবে, ডিজিট বলতে পারবা না, বা ডিজিট বললেও সমস্যা নাই, বাট বিট বলতে হবে। তো এই ক্ষেত্রে ওদের স্থানীয় মানগুলো দেখো, একটু আগে আমরা 10 টু দি পাওয়ার দিয়ে লিখতেছিলাম, কিন্তু এখন আমরা লিখছি 2 টু দি পাওয়ার, কারণ ওর ভিত্তি হচ্ছে যেহেতু 2, তাই ওর স্থানীয় মানগুলো হিসাব হবে 2 এর পাওয়ার হিসাবে। এখানে 1 নম্বর অঙ্কটা ও হচ্ছে 0, ওর পজিশন হচ্ছে 0, ওর পজিশন হচ্ছে 1, তারপরেরটার পজিশন 0, এইভাবে করে করে প্রত্যেকটা অঙ্ক, টেবলে যে অঙ্কগুলোকে দেখতেছো ওই অঙ্কগুলার পজিশন 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, আর দশমিকের পরের গুলার পজিশন -1 থেকে শুরু করে -3 পর্যন্ত। এইভাবে তাদের স্থানীয় মানটা হিসাব হইলো। 2 টু দি পাওয়ারে হিসাব হবে, 10 টু দি পাওয়ারে না, 2 টু দি পাওয়ার দিয়ে হিসাব হবে। আর এই ক্ষেত্রে একদম সর্বোচ্চ স্থানীয় মানের যে বিটটা, স্টুডেন্টস, সর্বোচ্চ স্থানীয় মানের যেটা একদম
বামের যে বিটটা সেটাকে আমরা MSD বলে ডাকবো নাকি MSB বলে ডাকবো? কি বলে ডাকা উচিত বলতো? বাইনারি ডিজিটের একদম MSD। এটার মানে তো হচ্ছে আবার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে ডিজিট না বলে যদি এগুলোকে আমরা বলছিলাম যে বাইনারি ডিজিট গুলোকে আমরা বিট বলে ডাকি, তো সেক্ষেত্রে এটার নামটা MSD না হয়ে MSB হওয়াটাই বেটার হবে, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, বিট বলবা, বিট। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এটা বলবা, অন্যদের ক্ষেত্রে না, এটা খেয়াল রাখতে হবে। আর এই যে একদম সর্বলাস্টের যেটা ডিজিট, যেটা 1 দেখা যাচ্ছে, একদম কম যেটা 2 টু দি পাওয়ার -3 যেটার স্থানীয় মান, সেটাকে আমরা বলবো LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ডিজিট না বলে বিট বলবে, এটা খেয়াল রাখলেই হবে। তো একটু সময় একদম কাছাকাছি শেষ হয়ে এসেছে। তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয় এটা একটু এখানে লেখা আছে, এটা একটু তোমরা জাস্ট রিডিং করে নিবে। এখানে তোমাদের না বোঝার মতো কিছু নাই, এতক্ষণ আমি যা বললাম মুখে সেগুলাই এখানে লিখে লিখে রাখা হয়েছে, এটা একটু দেখবে। তো আমরা একটু অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যাটাও তাড়াতাড়ি দেখে নেই একটু। অক্টাল সংখ্যা পদ্ধতি যেটা, ম্যাম হ্যাঁ হ্যাঁ আগের স্লাইডটা একটু আরেকবার দেন তো, একটু স্ক্রিনশট নিতাম। আমি এটা পিডিএফ দিব না, পিডিএফ এর থেকে নিবা। এখন পিডিএফ দিব, এখন এত কষ্ট করে স্ক্রিনশট নেওয়া লাগবে না। ওকে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিটা একটু ডিসকাস করি আমরা। অক্টাল এমন একটা সংখ্যা পদ্ধতি যেটার ভিত্তি হচ্ছে 8। আর আমরা এতক্ষণ অনেকবার বলা হয়েছে যে কোনো ভিত্তি, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তির মানেই হচ্ছে ওখানে ততটি ক্ষুদ্রতম প্রতীক ব্যবহৃত হয়, ততটি অঙ্ক ব্যবহৃত হয়। তো তার মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 মানে হচ্ছে সেখানে ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হয় 8টি। আর 8টি, এটার মিনিং কি, কত থেকে কত, সেটা তোমরা উত্তর দিবা। 0 থেকে 7। 0 থেকে 7। তাহলে সেখানে কি 8 আর 9 বলতে কারো ব্যবহার আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 আর 9 বলতে কারো ব্যবহার নাই। ভেরি গুড, 8 আর 9 বলতে কেউ থাকবে না। তার মানে তুমি অক্টাল সংখ্যা পদ্ধতি বলে সেখানে যদি 8 9 বলে দাও তাহলে তোমার এটা একটা ইনভ্যালিড কথা হবে। ঠিক আছে, তো অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আরো কিছু কথা এসেছে। সাধারণত অক্টাল পদ্ধতিটা কেন আবিষ্কার হলো, কি দরকার এটার, এগুলো নিয়ে একটু কথাবার্তা আছে। আমি একটু কথাবার্তাগুলো স্কিপ করে একটু পুরো ডিটেইলসটা বলে নিই। কথাবার্তাগুলো আমরা রিডিং করব, নেক্সট ক্লাসেও একটু আলোচনা করব। তার আগে আমরা প্যাটার্নটা দেখে নিই। অক্টাল সংখ্যা পদ্ধতিতেও আমি ওই বাইনারি আর ডেসিমালের মতো একটা প্যাটার্ন দেখালাম। 0 থেকে 7 পর্যন্ত লেখা হয়েছে। আমরা জানি যে এখানে 7-এর পরে 8 আর 9 কিন্তু আসে না। তার মানে 7-এর পরে কে আসতেছে খেয়াল করো, 7। 7-এর পরে আমাদেরকে কি লিখতে হচ্ছে, আমাদেরকে ওই ক্ষুদ্রতম প্রতীকগুলো আবার লিখতে হচ্ছে, পাশাপাশি 1 রিপিট হচ্ছে। তার মানে পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে 10 11 12। দেখো 7-এর পরেই কিন্তু 10 চলে এসেছে, 7-এর পরেই 10 এসেছে, 8 9 কিন্তু আসে নাই, খেয়াল করো। তো 10 11 12 13 এরকম করে 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 17 পর্যন্ত লেখা হইলো, কিন্তু 17-এর পরে কি 18 আসতে পারবে, 18 আসতে পারবে? এখানে 18 আসতে পারবে না, কারণ এখানে 8 নাই, এখানে 8 ব্যবহার হয়। ভেরি গুড, না বলতে পারছো মানে তোমরা বুঝতেছো মোটামুটি কম বেশি। তো এই যে এই 1 গুলো রিপিট করে আমরা পরবর্তী 8টা সংখ্যা লিখলাম। মনে রাখবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সব 8 করে করে আমরা চিন্তা করব জিনিসটাকে, 8 8 8 প্রতি 8টা সংখ্যা সংখ্যা করে চিন্তা করব। তো এই প্রথম 8টা হচ্ছে প্রথমটা, দ্বিতীয় 8টা হচ্ছে এই যে 8টা 10 11 12 এরা। এরপরে আবার যখন রিপিট হবে তখন আমরা সাইডে এই যে ক্ষুদ্রতম প্রতীকগুলোকে লিখে ফেলবো, পাশে এবার 2 কে অ্যাড করে দিব, 2। এরপরে আবার যখন বাড়াবো 0 থেকে 7-ই হচ্ছে 0 থেকে 7, কারণ এটা অক্টাল, যে 0 থেকে 7ই ব্যবহার হয় অক্টালে। অক্টালের ডিজিট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এইজন্য তুমি এখানে 8 9 লিখবা না, তুমি 0 থেকে 7ই লিখবা। পাশাপাশি ওদের সাথে এবার কখনো 2 অ্যাড করে দিবা, কখনো 3 অ্যাড করে দিবা। এর পরেরটাতে এবার আবার 0 থেকে 7 পর্যন্ত লিখে আমরা 4 অ্যাড করে দিব, এর পরেরটাতে 5 অ্যাড করে দিব। এরকম করে করে লাস্টেরটা খেয়াল করো, 0 থেকে 7 পর্যন্ত লিখার পরে তাদের সাথে 7 অ্যাড করে দিলাম। এটাই হচ্ছে সর্বোচ্চ। অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট কোনটা জিজ্ঞেস করলে তোমরা কি উত্তর দিবা? 7। তো 7-এর পরে যেহেতু 8 আমরা লিখতে পারি না, সেক্ষেত্রে দেখো 7-এর পরের প্যাটার্নে কি আসছে একটু খেয়াল করে দেখো। 7-এর পরে এবার চলে আসছে 10, কারণ আমরা একটু আগেই দেখেছি অক্টালে 7-এর পরে 8 না লেখার কারণে 10 লিখতে হয়, 10 চলে আসে। তো এই ক্ষেত্রে পাশের প্যাটার্নটা খেয়াল করো, সেখানে
তুমি দেখতেছো যে 0 থেকে 7 পর্যন্ত প্রতীকগুলো লেখার পর তার সাথে আমরা 10 অ্যাড করে দিলাম, কারণ 7 এর পরে আমাদের আর কোনো ক্ষুদ্রতম প্রতীক নাই অক্টালের ক্ষেত্রে, এজন্য এই ধরনের ঘটনা হয়েছে। 10 এর পরে 11, 11 এর পরে 12, 13, 14, 15, 16, 17, কিন্তু 17 এর পরে তুমি 18 লিখতে পারবা না, তোমাকে তারপরে লিখতে হবে 20। এই ধরনের একটা ঘটনা হবে। দেখো এইদিকে আবার খেয়াল করো, প্রথম দিকে আবার আসো, দেখো 17 পরে কিন্তু আমরা 18 লিখি নাই, 17 পরে আমাদেরকে 20 স্টার্ট করতে হয়েছে। এইভাবেই অক্টাল সংখ্যাগুলো আগাবে। তার মানে এটা একটু আমাদের ডেসিমাল সংখ্যা থেকে ব্যতিক্রম। তো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি ব্যতিক্রম হওয়ার মানেই হচ্ছে তার পুরো প্যাটার্নটাই ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তো ওই যে স্থানীয় মানের ব্যাপারটা এখানেও লেখা হলো, স্থানীয় মান যার যার যে ডিজিট গুলো, এখানে যে অক্টাল ডিজিট গুলা তাদের স্থানীয় মানগুলো 8 টু দি পাওয়ারে হিসাব হয়, বাইনারির গুলো 2 টু দি পাওয়ার দিয়ে হিসাব হয় পজিশনের সাথে, ডেসিমালের গুলো 10 টু দি পাওয়ার দিয়ে হিসাব হয়, অক্টালের গুলো 8 টু দি পাওয়ার দিয়ে হিসাব হয়। এভাবে তোমাকে হিসাবটা করতে হবে, এটা যেহেতু আগেই দেখছি তাই একটু এটা স্কিপ করে যাই। এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, তো এতক্ষণ আমরা অনেকগুলো ভিত্তি দেখলাম, তো তার মধ্যে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, আর ওর ভিত্তি 16 হওয়ার মানে হচ্ছে এখানে ক্ষুদ্রতম প্রতীক 16টি ব্যবহৃত হয়। আর 16টির মধ্যে তাহলে আমরা এতক্ষণ তো 10-এর বেশি পড়ি নাই, আমাদের ক্ষুদ্রতম প্রতীক হিসেবে আমরা 10টা নাম জেনেছিলাম 0 থেকে 9 পর্যন্ত। তো এখন যে আরো 6টা বাড়তি, ওই আরো 6টাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি সেটা এখানে খেয়াল করো। এ বি সি ডি ই এফ, এই 6টা বাড়তি ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা পেলাম। স্টুডেন্ট, এটা একদম লাস্ট মিনিট এখন, তো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এখানে পরে আরো কিছু প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে। আমরা ক্লাসটা যেভাবে শুরু করেছি আমার মনে হচ্ছে প্যাটার্ন গুলো রিডিং দেখলেই তোমরা এটা বুঝতে পারবা। আর একদম শেষে কিছু প্রশ্ন অ্যাড করা আছে, ওই প্রশ্নগুলো যাচাই করব আমরা নেক্সট ক্লাসে। আবার এখান থেকে আমরা শুরু করব, যে ক্লাস শেষ হয়ে যাওয়ার কারণে আমরা লাস্টের এটা আর আলোচনা করতে পারলাম না। তো আমরা এইভাবে যে ভিত্তির প্যাটার্ন গুলো দেখে এসেছি, ওই প্যাটার্ন গুলো অনুযায়ী তোমাদের এগুলো বুঝতে পারার কথা ইনশাল্লাহ। তো তোমরা একটু পড়ে দেখবে ডকুমেন্টটা, রেকর্ডটা বারবার দেখবে, আর যেখানেই তোমার কনফিউশন লাগে ওটা অবশ্যই প্রশ্ন করবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর আজকে পরীক্ষাটা একটু ভালোভাবে দিয়ে দাও। তো সবাই ভালো থাকবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট ভালো থাকবে।